আচ্ছা, কখনো কি ইচ্ছে হয় এই ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর পাশেই কোটিখানিক টাকার একটা ব্যাগ কুড়িয়ে পেলেন, ব্যাস জীবন তো সেট, তাই না? আসলে ছোটবেলায় আমার কিন্তু বেশ ইচ্ছে হতো এমন টাইপের কিছু একটা ঘটুক আমার জীবনে। আর তাই চলুন আজকে ঠিক তেমনই একটা গল্প শোনাই আপনাদের। হঠাৎ করেই একদিন শহরে 100 কোটি টাকা চুরি হয়ে যায়, কিন্তু পুলিশ কিছুতেই এই চোরকে ধরতে পারছে না। আবার ঠিক এর মধ্যেই ব্যাংক থেকে আসা একটা 500 কোটি টাকার গাড়িও অদ্ভুতভাবে চুরি হয়ে যায়। সবাই বলছে চুরিগুলো হয়তো ভূতে করছে, কারণ পুলিশ কোনো অপরাধীকে ধরতে পারছে না। কিন্তু চুরিগুলো আসলে কে করছে আর কিভাবে করছে সেটা জানতে হলে গল্পটা পুরোটা শুনতে হবে। তাই দেরি না করে চলুন সরাসরি গল্পে চলে যাই। আমাদের আজকের গল্পের নাম 100 করোড়, আর আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। এই গল্পের শুরুতে আমরা দেখতে পাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটা গাড়িতে করে টাকা ট্রান্সফার করা হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই মাঝ রাস্তায় টাকাগুলো চুরি হয়ে যায়। কিন্তু যে টাকাটা চুরি হয়েছে সেটা কোনো ছোট অ্যামাউন্ট ছিল না, গাড়িতে ছিল প্রায় 500 কোটি টাকা। এমনকি টাকা চুরি হওয়ার পর থেকে পুলিশ চোরদেরকে কিছুতেই খুঁজে পাচ্ছে না। এমনকি কেউ কেউ তো বলছিল টাকা হয়তো ভূতে চুরি করে নিয়ে গেছে। কিন্তু আসলে এই 500 কোটি টাকা কে চুরি করেছে সেই ঘটনা জানতে হলে আমাদেরকে 40 দিন পেছনে যেতে হবে। ঠিক 40 দিন আগে হঠাৎ করে এক সকালে একটা প্রস্টিটিউট মেয়ে থানায় আসে। সে থানার অফিসারদেরকে বলে, গতরাতে আমার কাছে একটা লোক এসেছিল, আর পুরো রাত থাকার পর সকালে যাওয়ার আগে লোকটা উল্টো আমার কাছ থেকেই টাকা নিয়ে গেছে, তাই আমি ওই লোকটার বিরুদ্ধে কেস করতে এসেছি। এটা শুনে একজন পুলিশ বলে, কি দিনকাল চলে আসলো রে ভাই, এমন কেসও এখন আমাদেরকে নিতে হবে? এখন কি আমরা চোর ডাকাত বাদ দিয়ে এই লোককে খুঁজে বের করবো? পুলিশ তখন মেয়েটাকে ওই লোকের নাম জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটা বলে, আমার তো নাম মনে নেই, কিন্তু তার চেহারা আমার মনে আছে। আপনারা একজন স্কেচ আর্টিস্টকে ডাক দিলে আমি তার চেহারা বর্ণনা করে দিতে পারবো। এটা বলেই সে ওই লোকটার চেহারা বর্ণনা করতে শুরু করে। আর ঠিক তখনই থানায় এসআই চেতন ঢোকে, আর চেতনকে দেখেই মেয়েটা চিৎকার করে বলে ওঠে, এই তো এটাই সেই লোক যে আমার সাথে এমন কাজ করেছে। আর তখন আশেপাশে থাকা সবাই চেতনের দিকে তাকিয়ে পড়ে। আসলে চেতন নিজেও পুলিশ অফিসার, তাই বাকিরা তাকে কি বা বলবে। কিন্তু চেতন তখন বলে, আমার দাদা বলেছিল পরিশ্রম করলে সেটার ফল পাবে, আর তাই আমি সারা রাত পরিশ্রম করার পর সকালে আমার পাওনা ফল নিয়ে চলে এসেছি। আর এই হলো আমাদের গল্পের মেইন চরিত্র চেতন। তো এবার তার বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম রাহুল, আর সে পেশায় একজন মেকানিক হলেও রাহুলের একজন গার্লফ্রেন্ড ছিল যার নাম গায়ত্রী। আর গায়ত্রী রাহুলকে অনেক ভালোবাসতো। আজকে গায়ত্রীর জন্মদিন। গায়ত্রী সবসময় চায় রাহুল যেন তাকে বিয়ে করে, কিন্তু রাহুল বারবার বাহানা করে তাদের বিয়েটা পিছিয়ে দিচ্ছে। কারণ আসলে রাহুল লায়লা নামের একটা মেয়েকে পছন্দ করে, যে কিনা তার গ্যারেজের সামনের বাড়িতেই থাকে। এরপর আমরা লায়লাকে দেখতে পাই। লায়লা আসলে বেশ সুন্দরী, সেই সাথে অনেক চালাক একটা মেয়ে। আর সে যে বাড়িতে আছে এটা তার নিজের বাড়ি না। লায়লা এখানে একজন সুগার ড্যাডি, অর্থাৎ তার থেকে বয়সে অনেক বড় একটা লোকের সাথে এখানে থাকে। আর লায়লার এই সুগার ড্যাডি বয়ফ্রেন্ডের নাম ছিল সুন্দরলাল। এই সুন্দরলালের কাছে অনেক কালো টাকা ছিল, আর সেই টাকাগুলোকে নিজের ইচ্ছা মতো খরচ করতে পারত লায়লা। কয়েকদিন পরেই সুন্দরলালের জন্মদিন ছিল, আর তার ম্যানেজার ভাসু একটা পার্টির আয়োজন করে। সেখানে এসআই চেতন আর রাহুলও এসেছিল, কারণ তারা দুজনও সুন্দরলালের বন্ধু ছিল, ওই এলাকার বন্ধু আর কি। বেশ কিছুক্ষণ ধরেই জন্মদিনের পার্টি চলে, আর একসময় পার্টি শেষ হয়ে গেলে সবাই যার যার বাড়ি ফিরে যায়। ম্যানেজার ভাসুও তার নিজের বাড়িতে ফিরে যখন খেতে বসে, ঠিক তখন একটা ফোন আসে, আর ফোনে সে জানতে পারে আজ রাতে সুন্দরলালের বাড়িতে পুলিশের রেড পড়বে। তাই ভাসুর সাথে সাথেই লালকে ফোন করে বিষয়টা জানায়, আর একটা স্কুটি নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে লাল এতক্ষণ তার জন্মদিনের পার্টি এনজয় করছিল, কিন্তু হঠাৎ করেই খবরটা শুনে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ তার বাড়িতে অনেক টাকা লুকানো ছিল। আর তাই সে দেরি না করে দ্রুত তার রুমের ওয়াল ভেঙে ফেলে, যেখানে 100 কোটি টাকা লুকানো ছিল। প্রথমে টাকাগুলো বস্তায় ভরে সে একটা গাড়িতে করে নিয়ে শহরের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছু দূরে আসতেই সে দেখে রাস্তায় পুলিশের চেকিং চলছে, আর সেখানে চেকিং এর দায়িত্বে ছিল এসআই চেতন। লাল খুব ভালো করেই জানতো যদি অন্য পুলিশের হাতে সে ধরা পড়ে তাহলে হয়তো অল্প কিছু টাকা দিলে তাকে ছেড়ে দেবে, কিন্তু যদি সে চেতনের হাতে ধরা পড়ে তাহলে তার সব টাকাই চেতন নিয়ে নেবে। আর তাই লাল সামনে না গিয়ে আবার বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে এবার সে সোজা ছাদে চলে যায়। সেখান থেকে টাকার বস্তাগুলো বাড়ির পেছনের জঙ্গলে ফেলে দেয়। ওপর থেকে নিচে বস্তাগুলো পরিষ্কারভাবেই দেখা যাচ্ছিল। আর তখনই কিছুক্ষণের মধ্যে তার বাড়িতে পুলিশ চলে আসে। পুলিশ সারা বাড়িতে খুঁজেও নতুন কোনো টাকার সন্ধান পায় না। এমনকি তারা খুঁজতে খুঁজতে ছাদেও চলে আসে, আর সেখানে এসে তারা নিচের দিকে লাইট মারে যেখানে লাল টাকার বস্তাগুলো ফেলেছিল, কিন্তু সেখানেও কিছু না দেখতে পেয়ে তারা চলে যায়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরেই লালের বেশ সন্দেহ হয়, কারণ সে যেখানে টাকা ফেলেছিল সেখানে পুলিশ কিছুই দেখতে পেল না কেন। তাই সে দ্রুত ছাদে এসে উপর থেকে নিচে লাইট মারে, কিন্তু দেখে সেখানে কোনো টাকার বস্তা নেই। আর এটা দেখে বেচারা লাল সেখানেই হার্ট অ্যাটাক করে মারা যায়। ততক্ষণে তার ম্যানেজার ভাসু বাড়িতে পৌঁছে গেছে। সে উপরে ছাদে এসে দেখে লালের রেড বডির সাথে লাইলা বসে আছে, আর তাই সে লাইলাকেই সন্দেহ করতে শুরু করে। আসলে ভাসু ভাবছিল টাকার লোভেই লাইলা আবার সুন্দরলালকে মেরে ফেললো না তো। আর তাই ভাসু পুলিশকে ফোন দেয়, আর এসআই চেতন সেখানে চলে আসে। চেতন এসে ভাসুকে বলে, যদি তুমি 100 কোটি টাকা চুরি করে থাকো
তাহলে আমাকে সরাসরি বলে দাও, তুমি আর আমি 50-50 ভাগ করে নেব, আর তোমাকে জেলও খাটতে হবে না। কিন্তু ভাসু তখন বলে, আমি যদি 100 কোটি টাকা চুরি করতাম তাহলে তোমাকে কেন এখানে ডাকতাম? আসলে চেতন এখানে আসার আগেই লায়লা এখান থেকে পালিয়ে গিয়েছে, তাই ভাসুকে লালের লাশের সাথে একা দেখে চেতনের এখন ভাসুর উপরেই সন্দেহ হচ্ছে। এদিকে আমরা লায়লাকে দেখতে পাই, সে অনেক ভয়ে ভয়ে তার বান্ধবীর বাড়িতে চলে আসে, আর সেখানে এসে লায়লা তাদের সবকিছু খুলে বলে। আসলে লায়লাও আগে থেকেই লালের 100 কোটি টাকা বাড়িতে লুকিয়ে রাখার ব্যাপারে জানতো, কিন্তু সে সুযোগের অপেক্ষায় ছিল কখন লালকে ফাঁকি দিয়ে সে এই টাকাগুলো চুরি করতে পারবে। হয়তো লায়লার কপাল খারাপ, তাই সে চুরি করার আগেই অন্য কেউ টাকাগুলো চুরি করে নিয়েছে, আর এখন সত্যি সত্যি লায়লা নিজেও জানে না এই টাকাগুলো কে চুরি করেছে। এরপরেই আমরা জানতে পারি আসলে লালের বাড়িতে যে পুলিশের রেড করানো হয়েছিল সেটা ছিল নকল, অর্থাৎ শুধুমাত্র তার টাকাগুলো বের করার জন্যই কেউ আগে থেকে এই প্ল্যানটা করেছে। পরের দিন চেতন লালের ছেলেকে পুলিশ স্টেশনে ডেকে নিয়ে আসে আর ওই 100 কোটি টাকার ব্যাপারে জিজ্ঞেস করে। সেখানে ওই এরিয়ার ডিএসপিও ছিল। যখনই তার কানে ওই 100 কোটি টাকার কথা যায়, সে চেতনকে ডাক দেয়, দ্রুত ওই 100 কোটি টাকা খুঁজে বের করো, আর তার মধ্যে হাফ আমার বাড়িতে পৌঁছে দিও। চেতন তার স্যারের কথা শুনে বুঝতে পারে তার থেকেও বড় বড় রাঘব বোয়াল ডিপার্টমেন্টে আগে থেকেই বসে আছে। আর এভাবে অনেক চেষ্টা করার পরেও কোনো কুলকিনারা না পেয়ে লাইলা, চেতন আর ভাসু তিনজনে নিজের নিজের মতো করে টাকা খুঁজতে শুরু করে দেয়। আর এখানে তাদের তিনজনেরই সবার প্রথমে রাহুলের উপর সন্দেহ হয়, কারণ ওই দিন বার্থডে পার্টিতে রাহুলও ছিল, আর সব থেকে বেশি টাকার প্রয়োজন তো রাহুলের, কারণ সে তো একজন সামান্য মেকানিক। আর তাই লাইলা রাহুলের সাথে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যেদিন পার্টিতে এসেছিলে সেদিন কি অপরিচিত কাউকে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছো? রাহুল বলে, কই না তো, আমি তো কাউকে দেখিনি। লাইলা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ভাসু ও রাহুলের সাথে দেখা করতে আসে, আর তাকেও ঠিক একই প্রশ্ন করে। এসব কিছু দেখে রাহুলের সাথে থাকা তার এক বন্ধুর সন্দেহ হয়, কেন রাহুলকে সবাই বারবার একই প্রশ্ন করছে। আর এই বিষয়টা রাহুলের বন্ধু তাকে বলে, কিন্তু রাহুল বিষয়টাতে অতটা মনোযোগ দেয় না, কারণ তারা দুজনের কেউই 100 কোটি টাকার ব্যাপারে কিছুই জানতো না। পরের দিন চেতন রাহুলের গ্যারেজে আসে। সে আবারও রাহুলের কাছে ওই দিনে কি কি হয়েছিল সেই ব্যাপারে জানতে চায়। চেতন যখন রাহুলের সাথে কথা বলছিল ঠিক তখনই রাহুলের বন্ধু বাইরে থাকা পুলিশ কনস্টেবলের কাছ থেকে জানতে চায় আসলে ঘটনাটা কি, বারবার সবাই এরকম জিজ্ঞাসাবাদ করছে কেন। তখন পুলিশ কনস্টেবল বলে সুন্দরলালের 100 কোটি টাকা চুরি হয়ে গেছে, আর সেটা খুঁজতেই এত আয়োজন। এটা শোনার পর রাহুলের বন্ধু পুলিশ চলে যাওয়ার সাথে সাথে রাহুলের কাছে আসে, তাকে 100 কোটি টাকার ব্যাপারে সবকিছু বলে দেয়। কিন্তু সবকিছু শুনেও রাহুল তেমন কোনো আগ্রহ দেখায় না। তখন রাহুলের বন্ধু বলে, একবার চিন্তা করে দেখো, যদি এতগুলো টাকা আমরা পেয়ে যাই তাহলে জীবনে আর কখনোই কিছু করা লাগবে না। এটা শুনে রাহুল বলে, এত স্বপ্ন দেখিস না, কারণ এত টাকা কখনো খুঁজে পেলেও কখনো সেগুলো আমাদের হবে না। ওই দিন রাতেই গায়ত্রী তার বাবা মাকে নিয়ে রাহুলের গ্যারেজে আসে, কারণ সে তার পছন্দের ছেলেকে বাড়ির লোকজনকে দেখাতে চাচ্ছিল। কিন্তু রাহুল মেকানিক এটা জানার পর গায়ত্রীর বাবা তাকে অনেক অপমান করে আর বলে, সামান্য মেকানিক হয়ে তুমি আমার মেয়েকে কিভাবে খুশি রাখবে? গায়ত্রীর বাবার কথায় রাহুল কষ্ট পায়, আর সে বলে, ঠিক আছে, আমি আপনাকে টাকা ইনকাম করে দেখাবো। পরের দিন দেখা যায় ভাসু লায়লাকে খুঁজে পেয়েছে। আসলে ওই দিনের ঘটনার পর থেকে লায়লা সবার চোখের আড়ালে লুকিয়েছিল। ভাসু লায়লার কাছে এসে বসে আর তাকে বলে, সত্যি করে বলো, তোমার কাছে 100 কোটি টাকা আছে তাই না? আমাকে দিয়ে দাও, আর আমরা ওটা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। আর ঠিক তখনই সেখানে চেতনও চলে আসে। সে আগে থেকেই তাদের সব কথা শুনে ফেলেছিল, তাই চেতন সেখানে এসে সবাইকে প্রস্তাব দেয়, চলো এক কাজ করি, আমরা তিনজনে মিলে একসাথে টাকাটা খুঁজি, যদি পেয়ে যাই তাহলে সমান 3 ভাগে ভাগ করে নেব। আর চেতনের এই শর্তে বাকিরাও রাজি হয়ে যায়। এবার তারা তিনজন যখন একসাথে ভাবতে থাকে তখন তাদের সবার সন্দেহ আবারও রাহুলের উপরেই যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আসলে সত্যি রাহুলই 100 কোটি টাকা চুরি করেছে। রাহুল তার গ্যারেজের পুরাতন টায়ারের ভাজে ভাজে টাকাগুলো লুকিয়ে রেখেছে। রাহুলের বন্ধু যখন এটা জানতে পারে তার তো বিশ্বাসই হচ্ছিল না, সে যেন স্বপ্ন দেখছে। কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকে না, কারণ পরের দিনই চেতন পুরো পুলিশ ফোর্স নিয়ে আসে রাহুলের গ্যারেজ সম্পূর্ণ চেক করতে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো টাকাই পাওয়া যায় না। এদিকে সেই ডিএসপিও কোনো উপায় না পেয়ে এক এক করে ভাসু, লাইলা আর রাহুলের বন্ধুকে থানায় ডেকে নিয়ে নিজেই জিজ্ঞাসাবাদ শুরু করে। থানা থেকে বের হয়ে রাহুলের বন্ধু তাকে জিজ্ঞেস করে, তুই এতগুলো টাকা কোথায় লুকালি? তারা যখন এসব কথা বলছিল ঠিক তখনই তাদের গ্যারেজে একটা গাড়ি ঠিক করার জন্য আসে। রাহুল যখন গাড়ির উপরের অংশ খোলে সাথে সাথেই ভেতর থেকে টাকা বের হয়ে আসে। আসলে রাহুল বেশ আগে থেকেই বুঝতে পারছিল তাকে সবাই সন্দেহ করতে শুরু করেছে, তাই সে বেশ কয়েকদিন ধরেই তার গ্যারেজে ঠিক করতে আসা গাড়িগুলোর ভেতরে অল্প অল্প করে টাকা লুকিয়ে রাখতে শুরু করে। আর সেই সাথে সে গাড়িগুলো ঠিক করার সময় তাতে অল্প কিছু সমস্যা রেখে দেয়, যাতে কিছু দূর চলার পর সেটা আবারও নষ্ট হয়ে যায়। ঠিক তার প্ল্যান মতোই সবকিছু হচ্ছিল। রাহুলের এইসব মাস্টার প্ল্যান শুনে তার বন্ধু তো একেবারেই অবাক। সে রাহুলকে বলে, চল আমরা এতগুলো টাকা নিয়ে বিদেশ চলে যাই। বন্ধুর কথায় রাহুল রাজি হয়ে যায়। দুইজন তখন খুশি খুশি একটা বারে আসে ড্রিঙ্কস করতে। পুরো রাত তারা সেখানে বসেই মদ খায়, এমনকি বারেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন তাদের জ্ঞান ফেরে ওয়েটার বিল নিতে আসলে রাহুল তাকে বেশ কয়েকটা 500 টাকার নোট দেয়। তখন ওয়েটার তাদের দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে তোমার নেশা এখনো কাটেনি। গতকাল রাত থেকেই সরকার 500 আর 1000 টাকার নোট বাতিল করে দিয়েছে, তাই এগুলো এখন আর কোনো কাজেরই না। এটা শুনে রাহুল আর তার বন্ধুর মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তারা ভাবছিল যার জন্য এত কষ্ট করলো তার কোনো দামই নেই। অন্যদিকে এই খবর শুনে চেতন অনেক খুশি, কারণ সে জানতো নোট বন্ধ করে দেওয়ার কারণে যে এত বড় চুরি করেছে তাকে
তাকে অবশ্যই ব্যাংকে গিয়ে নোটগুলো পাল্টে আনতে হবে। আর কোনো ব্যাংকে গিয়ে এত পরিমাণ টাকা একসাথে পাল্টালে অবশ্যই সেটা সবার নজরে পড়ে যাবে। এজন্য তাদের ডিএসপি তখন ওই এলাকার ব্যাংকের সব ম্যানেজারদেরকে ডাক দেয়। সব ম্যানেজার বলতে ডিএসপি শুধুমাত্র তাদেরকেই ডাক দেয় যারা দুর্নীতি করত, কারণ কোনো সৎ ম্যানেজার তো অবশ্যই এই কাজ করবে না। তাদের সবার উপরেই নজরদারি শুরু হয়ে যায়। এদিকে রাহুল তার বন্ধুকে নিয়ে তাদের পাশের একটা ব্যাংকে আসে, আর সেখানে এসে ব্যাংক ম্যানেজারকে বলে আমাদের 1 লাখ টাকার নোট পাল্টে দিতে হবে। ম্যানেজার এটা শুনে রাহুলকে জিজ্ঞেস করে তোমরা কি কাজ করো? তখন রাহুল বলে আমরা গাড়ির মেকানিক। এটা শুনেই ম্যানেজার সাথে সাথে পুলিশ স্টেশনে ফোন করে আর পুলিশকে জানায় দুজন মেকানিক 1 লাখ টাকা পাল্টাতে এসেছে। কিন্তু পুলিশের নাম শুনতেই রাহুল আর তার বন্ধু দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বাইরে এসে রাহুল তার বন্ধুকে বলে দেখ, মাত্র 1 লাখ টাকার জন্য যদি এরা পুলিশকে ইনফর্ম করে তাহলে 100 কোটি টাকা আমরা কখনোই পাঠাতে পারবো না। তাই তারা দুজনে মিলে একটা সিদ্ধান্ত নেয় যে তারা সব টাকা আগুনে পুড়িয়ে ফেলবে, যাতে করে অন্তত তারা এই সমস্যা থেকে রক্ষা পায়। যেমন ভাবা তেমনই কাজ। তারা একটা জঙ্গলে এসে সব টাকাগুলো এক জায়গায় করে সেখানে আগুন জ্বালিয়ে দেয়, আর এখানেই হয় বিপদ। এতগুলো টাকা একসাথে আগুন ধরানোর কারণে এখানকার অনেক টাকাই অর্ধেক পুড়ে বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এই টাকাগুলো দেখলে যে কেউ বুঝতে পারবে যে এখানে টাকা পোড়ানো হয়েছে। তাই পরের দিন সকাল হতে না হতেই সেই নিউজ চারিদিকে ছড়িয়ে পড়ে। এমনকি মিডিয়া এই ব্যাপারে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদ করতে চলে আসে। এর মধ্যেই ডিএসপি রাগিনী নামের এক ব্যাংক ম্যানেজারের কথা জানতে পারে। রাগিনী নাকি বেশ কয়েকদিন ধরে অনেক কালো টাকাকেই সাদা টাকায় পাল্টে দিচ্ছিল। এর মধ্যে কিছু পার্সেন্টেজ সে নিজের জন্য রেখে দিত। এগুলো জানতে পেরে ডিএসপি সন্দেহ হয় রাগিনীকে। তখন আমরা রাগিনীকে দেখতে পাই। তার ফোনে দেবা নামের একজনের ফোন আসে। দেবা রাগিনীকে বলে অনেকগুলো ব্ল্যাক মানি হোয়াইট মানিতে পাল্টাতে হবে, কিন্তু পুলিশের নজরদারি বাড়ার কারণে রাগিনী রাজি হচ্ছিল না। তখন দেবা নামের লোকটা বলে তুমি চাইলে এই টাকা থেকে অর্ধেক টাকা নিজের জন্য রেখে দিতে পারো। আর এটা শুনে রাগিনীর বয়ফ্রেন্ডের লোভ হয়ে যায়, তাই সে রাগিনীকে দেবার প্রস্তাব মেনে নিতে বলে। রাগিনীও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। ওই দিন রাতেই আরবিআই 500 কোটি টাকা একটা গাড়িতে করে ট্রান্সফার করছিল। আর এই টাকাগুলো যে ব্যাংকে আসার কথা ছিল সেটা ছিল আসলে রাগিনীর ব্যাংক, কিন্তু আসার আগেই মাঝপথ থেকে টাকাগুলো কিভাবে গায়েব হয়ে গেছে সেটা কেউ বলতে পারে না। তাই রাগিনীর ব্যাংকে পুলিশ আসে। ডিএসপি এখানে এসে রাগিনীকে একটু আদর যত্ন করতেই রাগিনী স্বীকার করে নেয় যে সে নিজেই এই টাকাগুলো সরিয়েছে, কারণ তার সাথে দেবা নামের একজন বড় বিজনেসম্যানের ডিল হয়েছিল কালো টাকা বদলে সাদা করে দেওয়ার জন্য। রাগিনীর কথা শুনে পুলিশ তখন দেবার ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই জানা যায় দেবা নামের গ্যাংস্টার তো 5 বছর আগেই মারা গেছে। রাগিনী তখন বুঝতে পারে নিশ্চয়ই কেউ তাকে বোকা বানিয়ে টাকাগুলো নিয়ে গেছে। অন্যদিকে তখন আমরা দেখতে পাই এক সন্ধ্যায় লাইলা, ভাসু আর চেতনের কাছে বিশাল বিশাল কার্টুনে করে কিছু পার্সেল আসে। আর পার্সেল খুলতেই তার ভেতরে অনেকগুলো টাকা বের হয়ে আসে। প্রত্যেকটা বক্সের সাথে একটা করে চিঠি ছিল। সেখানে লেখা ছিল এই টাকাগুলো পুরোটাই তোমাদের, কিন্তু কখনো এটা খুঁজে বের করার চেষ্টা করো না যে কে তোমাদেরকে এটা পাঠিয়েছে। তখন ফ্ল্যাশব্যাকে আমাদের সামনে আস্তে আস্তে সবগুলো জট খুলতে থাকে। আমরা জানতে পারি আসলে রাহুলই তাদের কাছে এই টাকাগুলো পাঠিয়েছে। আমরা তখন আরো জানতে পারি আসলে ওই দিন রাতে রাহুল পুরোপুরি 100 কোটি টাকা জ্বালিয়ে দেয়নি, বরং সেখান থেকে কিছু টাকা সে নিজের জন্য আলাদা করে রেখেছিল। এরপর সে দেবার পরিচয় দিয়ে রাগিনীর সাথে ডিল করে। সে রাগিনীকে বলে তুমি আমাকে টাকা পাঠিয়ে দাও, আমি তোমাকে ব্ল্যাক মানি পাঠিয়ে দিচ্ছি। আর যখনই টাকায় ভর্তি কন্টেনার নিয়ে গাড়িটা ব্যাংকের দিকে যাচ্ছিল সেই পথে রাহুল একটা নকল কনস্ট্রাকশনের কাজ বসিয়ে দেয়। টাকায় ভর্তি ট্রাকটা যখনই তাদের পাশে এসে থামে রাহুল ট্রাকের উপরে থাকা কন্টেনারটা খালি কন্টেনারের সাথে পাল্টে দেয়। কিন্তু এই কাজটা তো রাহুল রাগিনীর সাথে ডিল না করেও করতে পারতো, তাহলে সে এমনটা কেন করলো? আসলে যদি রাহুল একাই এই চুরিটা করতো তাহলে পুলিশ কখনো না কখনো তাকে ধরে ফেলতো, কিন্তু সে এখানে রাগিনীর মাধ্যমে দেবার নামও ঢুকিয়ে দিয়েছে। আর এতে করে পুলিশ ভাববে হয়তো দেবা এখনো বেঁচে আছে অথবা তারই কোনো লোক এই কাজটা করেছে। এভাবে তারা কখনোই রাহুল পর্যন্ত পৌঁছাতে পারবে না। অন্যদিকে সুন্দরলালের টাকার ব্যাপারে বলতে গেলে আসলে রাহুলের টার্গেট প্রথম থেকেই সুন্দরলালের বাড়িতে থাকা টাকার উপরেই ছিল, কিন্তু সে সবার সামনে লাইলার কথা বলতো যাতে কেউ তাকে সন্দেহ না করে। তাই সেদিনও নকল রেট ফেলানোর পর রাহুল খেয়াল রাখছিল লাল কোথায় টাকার বস্তাগুলো ফেলছে, আর সুযোগ বুঝেই সে ওই দিন টাকার বস্তাগুলো সরিয়ে ফেলে। আর তারপরের বাকি সবকিছু তো আপনারা জানেন। এভাবেই সামান্য একটা গ্যারেজ মেকানিক থেকে 100 কোটি টাকার মালিক হয়ে যায় রাহুল। আর এই সবকিছুর পেছনে রাহুলের মোটিভেশন ছিল গায়ত্রীর বাবার অপমান। আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু একটু দাঁড়ান, এটা যদিও একটা গল্প, তবুও চুরি সবসময় চুরি হয়, সেটা আপনি ভালো মানুষের থেকে করুন অথবা কোনো চোরের থেকে। গল্পতে চুরিটাই হিরো করেছে বলে এটাকে ট্রেন্ড বা সত্য মনে করে চুরি করার প্ল্যান করতে বসে পড়বেন না। পরিশ্রমের টাকা ঠিক নিম পাতার মতো, খেতে কষ্ট হলেও এটাই শরীরের জন্য ভালো। আর তাই আশা করি কখনো কোনো সিনেমা বা গল্প থেকে ভুলভাল মোটিভেশন নিয়ে নেমে পড়বেন না। তো চলুন এবার চলে যাই সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আর আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রফিক ভাই। তিনি বলেছিলেন, ভাই আমি আপনার সব ভিডিও দেখেছি, আপনার সব ভিডিওগুলো অনেক রিয়েল লাইফের সাথে মিলে যায়, আমার কাছে অনেক ভালো লাগে। আর লাভ ইউ ভাই, লাভ ইউ টু রফিক ভাই। এভাবে আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই ভালোকে ভালোবাসবেন।